সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারী যারা তাদের 25% ডিএ অবিলম্বেই দিয়ে দিতে হবে এবং 7 দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের সেই নির্দেশ বলবৎ হবার 7 দিন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে কোনো কার্যকারিতা না থাকার কারণে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো। তাহলে কি আদতে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আইনজীবী এবং বর্তমান সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা যে খবর দেখলাম যে ডিএ আন্দোলনকারীরা নন্দিনী ভট্টাচার্য তাকে আদালত অবমাননার নোটিশ নন্দিনী চক্রবর্তীকে আদালত অবমাননার নোটিশ দিয়ে দিলেন এবং আদালত অবমাননার নোটিশ দেওয়ার যে পরিস্থিতিটা তৈরি হলো, এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ দেওয়া নিয়ে কোনো রকমের উদ্যোগ নেই। তো আদৌ কি ডিএ পাবে? দেখুন, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। যদি কেউ মনে করে আমি আইন মানব না, তার ব্যাপার, এবং আইন না মেনে আমি একটা সাংবিধানিক সংকট তৈরি করার পরিকল্পনা করব, সেটা তার ব্যাপার। কিন্তু সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আদালতের রায় মানতে বাধ্য প্রশাসন। এবং সুপ্রিম কোর্টে তারা দীর্ঘদিন মামলা করেছেন, দীর্ঘ সওয়াল করেছেন। ওদের সওয়াল হয়ে পড়তাম, শুনতে হয়েছে, আমরাও সওয়াল করেছি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রায় মান্যতা দিতে হবে। যদি রায় মান্যতা না দেয়, তাতে আইনি যা প্রক্রিয়া, যা যা ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হবে। সেই প্রক্রিয়া অনুযায়ী আমি আমার জুনিয়রদের বলেছি, তোমরা কন্টেম্পটের নোটিশ করো। কন্টেম্পটের নোটিশ করা হয়েছে, এরপরে কন্টেম্পট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে টানা 7বার আপনারা এই মামলাটায় জিতেছেন, তো 7বার পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এতদিন তারা অপেক্ষাই করেছিলেন। এখন যখন সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের পরে তো আর কোনো আদালত নেই, তাহলে সেই সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের যে কমিটিটা গঠন করা হয়েছে, মানে 75% বিষয়টা নিয়ে পর্যালোচনার জন্য, সেখানে আমাদের রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই বা বাংলার কেউ নেই, এবং তার পরিপ্রেক্ষিতে একটা কমিটি গঠন করা হবে, সেই কমিটি নাকি পর্যালোচনা করবে বা রিভিউ করবে। দেখুন, যে ভদ্রমহিলার নাম করলেন, তার এই সমস্ত মন্তব্যের কোনো জবাব দেওয়াটাই মনে করি অপ্রয়োজনীয়, সময় নষ্ট। ট্রাইব্যুনাল, হাইকোর্ট তারা রায় দিয়েছিলেন যে ডিএ প্রাপ্য, এবং সেটা কিভাবে দেওয়া হবে ঠিক করবেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং তাদের ফিনান্স সেক্রেটারি। সেই আদেশের বিরুদ্ধে তারা আপিল করেছেন। তাহলে রাজ্য সরকারই ওই রায় মেনে নিতে চাননি, তা সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট সেই জন্য ভিন্ন কমিটি করতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্ট। এবং যদি এই রাজ্য সরকারের সামান্যতম নৈতিক বোধ থাকতো, তারা লজ্জায় চুপ করে থাকতেন। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত একটি প্রশাসনের উপর ন্যূনতম আস্থা রাখতে পারেননি। তারা দেখেছেন তো ডিএ মামলা চলাকালীন কি ভূমিকা রাজ্য সরকারের। সেই জন্যই তারা একটা মানে অভূতপূর্ব নির্দেশনা, যে ডিএ দেওয়ার জন্য 3জন অবসরপ্রাপ্ত বিচারপতি, তার মধ্যে একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের যে কোনো অধীক্ষক থাকবেন। ওদের কি লজ্জাবোধ নেই? মুশকিল হচ্ছে এই রাজ্য সরকারের যারা নীতি নির্ধারক, তাদের না আছে নীতিবোধ, না আছে আত্মসম্মানবোধ, না আছে লজ্জাবোধ। তাই তারা গর্বের সঙ্গে দুর্নীতি করতে পারেন, দুর্নীতি করে গর্বের সঙ্গে বলতে পারেন যে আমরা যা করেছি বেশ করেছি। পশ্চিমবঙ্গের মানুষের চেতনা যতদিন না জাগছে, যে আমাদের অসম্মাননা করতে করতে এমন পর্যায়ে আমরা চলে গিয়েছি যে আমরা যাকে নির্বাচিত করছি সে প্রকৃতপক্ষে দুর্নীতিগ্রস্ত এবং আইন বিরোধী ভূমিকা নিচ্ছেন, ততদিন মানুষকে ভুগতে হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো এবং আপনি যেটা বললেন যে এরপর কোর্ট অফ কন্টেম্পট হবে, তাহলে কি শাস্তি হতে পারে এই রাজ্য সরকারের? শাস্তি তো রাজ্য সরকারের আধিকারিকদের। আদালত যদি কড়া অবস্থান নেন, যে কড়া অবস্থান নিয়েছেন সেটারই যদি তার ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে আমাদের চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে জেলের ভাত খেতে হবে। হয় অবিলম্বে টাকা শোধ করতে হবে, নতুবা জেলের ভাত খেতে হবে। মমতা ওদের বাঁচাতে পারবে না।
সেটা ওরা নিজেরা মনে প্রাণে উপলব্ধি করছেন, এবং আমার ধারণা জেলের হাত থেকে বাঁচবার জন্য ওরা নিশ্চয়ই অর্থের সঙ্গতি করবেন এবং টাকা দিয়ে দেবেন। কিন্তু দাদা আমরা একটা কথা জানি যে আমাদের যে ধরনের ব্যবস্থা সেই ব্যবস্থাতে তো শেষ কথা বলে থাকেন মুখ্যমন্ত্রী, যিনি এখন বর্তমানে প্রশাসনিক প্রধান। তাহলে সেখানে আধিকারিক যারা, তাদেরকে এইভাবে মানে বিপদে পড়তে হবে কেন? দোষটা কোথায় তাদের? তাদের দোষ হচ্ছে তারা মুখ্যমন্ত্রীকে আইন মেনে কাজ করাতে বাধ্য করবেন। তা না হলে তারা আদালতে গিয়ে বলুন যে মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছে তাই টাকা দিতে পারছি না, তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা টেনে নিয়ে আসবো। তাদের তো বলতে হবে যে আপনি আদালতের রায় আমরা কার্যকর করতে পারছি না, তার কারণ আমাদের উপর রাজনৈতিক নেতৃত্ব তারা বাধা সৃষ্টি করছেন। ওরা বলুন, তারপর ওরা দেখবেন যে কিভাবে সেটা আদায় করতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো। যদি তারা সেই রকম আদালতের সামনে এসে বলেন, তাহলে তখন কি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারে? একেবারে। ইতিপূর্বে উনি কন্টেম্পটের হাত থেকে বেঁচে গেছেন, আদালত ওকে অনুকম্পা দেখিয়ে বলে দিয়েছেন যে ভদ্রভাবে কথা বলবেন, আইন মেনে কথা বলবেন। সেই মামলা আমি করেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে। এখন তার সব থাকবে না, সরাসরি এখন উনি গঙ্গার এপারে আছেন, গঙ্গার ওপারে চলে যাবেন। রাজ্যে যখন এই ডিএ মামলা নিয়ে এত বড় একটা নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট, সেখানে আমরা দেখেছি যে এই মামলার জন্য যে সমস্ত আইনজীবীদের নিয়োগ করা হয়েছিল, প্রভূত পরিমাণে রাজ্য সরকার টাকা খরচ করেছেন। পাশাপাশি এই বাজেট যেটা, এই বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করা হলো এবং নতুন একটা প্রকল্প ঘোষণা করা হলো যুবকদের জন্য, বেকারদের জন্য, যুবসাথী। তো আপনার কি মনে হয় যে এই রাজ্য সরকার ঠিক কি চাইছেন? কি চাইছেন যেন আমার ব্যাখ্যাটা শুনবেন? কিছুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের লোকের আপনার ঘরে ঘরে নাড়ু তৈরি করবেন। 70 দশকের ভাষা, নাড়ু মানে হচ্ছে বাড়িতে বসে বসে আপনারা পেটও তৈরি করেন, বোমা। আর এই যুবক বাহিনীকে বলছে তোমাদের 150 করে টাকা দিচ্ছি বা 1,500 টাকা দিচ্ছি, তোমরা সেই নাড়ুটা নিয়ে রাস্তায় নামো নির্বাচনের আগে। এই গোটা যুব সমাজকে অপমানিত করছেন। এই গোটা যুব সমাজের বিদ্রোহে ভেঙে পড়া উচিত, এদের শিক্ষা নেওয়া উচিত। যখন অগ্নিপথ করা হয়েছিল, অগ্নিপথ নাকি একটা নতুন, গোটা রাজ্যের গোটা দেশের তরুণ সম্প্রদায় তার বিরুদ্ধে নেমে পড়েছিল, যে এটা তাদের অপমান করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যুবক ভাইদের বলছি, আপনাদের আত্মসম্মান বোধটা জাগুন, রুখে দাঁড়ান। আপনাদের ওরা অনুকম্পার পাত্র করছেন মাত্র 1,500 টাকার জন্য, একটু ভাবুন। আরেকটা প্রশ্ন, যে যেহেতু সামনে 2026-এর ইলেকশন চলে এসেছে কাছাকাছি এবং অল্প কিছুদিনের মধ্যেই হয়তো ভোটের দিন ঘোষণা হয়ে যেতে পারে, যদি ভোটের ঘোষণা হয়ে যায়, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিলেন, তাহলে রাজ্য সরকার সেই পরিস্থিতিতে তখন কি তিনি দিয়ে দিতে বাধ্য থাকবেন? সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, রায়ের সঙ্গে ইলেকশনের নোটিফিকেশনের কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের রায়টা ঘোষণা হয়ে গেছে, এটা রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নয়, দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। প্রাপ্য টাকা, সেই টাকা দিতে হবে। মানে এই রাজ্য সরকারকেই দিতে হবে না, নতুন যে নির্বাচন, রাজ্য সরকার, আমাদের কাছে বক্তব্য হচ্ছে, আসলে অনেকে এটা বোঝেন না, এই নেতারা 5 বছরের জন্য নির্বাচিত হন, তারা নির্বাচিত হন নীতি নির্ধারণ করার জন্য। কিন্তু সরকারটা একটা সাংবিধানিক কাঠামো যার স্থায়ী অস্তিত্ব, এবং সেই স্থায়ী অস্তিত্বের মূল আধিকারিকেরা হচ্ছেন আমাদের পণ্ডিত IAS IPS অফিসাররা। তারা জনগণের টাকায় তাদের পোষা হয় এই জন্য যে তারা যারা নীতি নির্ধারণ করছেন তাদের নীতিটা যাতে আইনসঙ্গতভাবে কার্যকর হয় সেটা দেখার জন্য। এবং দায়টা রাজ্য সরকারের থাকবেই। উনি হয়তো পালিয়ে যাবেন, জানি না, শুনলাম রাজীব কুমার নাকি পালিয়ে গেছেন। আমার তো আশঙ্কা হচ্ছে রাজীব কুমার গেছেন ওর জন্য একটা নিশ্চিন্ত আশ্রয়স্থল খুঁজতে, কেন উনিও পালিয়ে যাবেন 2 দিন বাদে। রাজীব কুমার কার জন্য আশ্রয়স্থল? ওর মেন্টার মুখ্যমন্ত্রীর জন্য, এটা আমার আশঙ্কা। কারণ দেখেছি তৃণমূলের এক যুবনেতা বিদেশে কোথায় গিয়ে নাকি আশ্রয়স্থল করেছেন, তো উনি হয়তো চলে যেতে পারেন আশ্রয়স্থল। প্রধানমন্ত্রী ভারতবর্ষে তিনি একদিন পালিয়ে যেতে পারেন, হয়তো এপস্টিনের কি বলে এক্সোটিক ওয়ার্ল্ডে চলে যেতে পারেন। আশ্চর্য হয় কিছু, একই চরিত্র এক, ভূমিকা এক, গতি এক। সব শেষে যেটা প্রশ্ন করব, যে SIR সংক্রান্ত কিছু বিষয় এবং যারা সেই সময় বিভিন্ন ক্ষেত্রে গন্ডগোল তৈরি করেছিল তাদের বিরুদ্ধে FIR করা হয়নি এই ক্ষেত্রে, এর জন্য মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হলো। হ্যাঁ, নির্বাচন মুখ্য সচিব জোড়া ফলায় পড়ে গেলেন?
মুখ্য সচিব যিনি তার তো জানা উচিত সাংবিধানিক প্রক্রিয়া কি, সংবিধান সম্মতভাবে কি দায়িত্ব তাদের পালন করতে হয়, সে তো জানা উচিত। নির্বাচন কমিশন তাকে ডেকে সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন এবং বলেছেন ব্যবস্থা নেওয়ার জন্য, ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এর আগেরও মুখ্য সচিব যিনি ছিলেন, যিনি এখন মুখ্যমন্ত্রীর কি বিশেষ পরামর্শদাতা বোধ হয়, তিনিও তো নির্বাচন কমিশন ধমক খাওয়ার পরে সে কার্যকর করেছিলেন। এটাই হচ্ছে লজ্জার, যে আমার রাজ্যের চিফ সেক্রেটারি তাকে নির্বাচন কমিশন ধমক দিলে তারপর তিনি সেই কাজটা করছেন। তোমার যদি আইনত নীতিগতভাবে মনে হয় এই কাজটা করা যায় না, তুমি নির্বাচন কমিশনকে মুখের উপর বলে এই কাজ করা যায় না, আইনত আপনি আমাকে বাধ্য করতে পারেন না। সেই মানসিকতা নেই কেন? এটাই হচ্ছে প্রশ্ন। সবশেষে যেটা আপনাকে প্রশ্ন করব, যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি, যারা তরুণ তাদের পড়াশোনার জন্য ট্যাব দেওয়া, আরেকটু কম বয়সে সাইকেল দেওয়া, তারপরে কন্যাশ্রী, তারপর এখন চালু হলো যুবসাথী, এই যে এতগুলো প্রকল্প, এবং পাশাপাশি পুজোর সময় বিভিন্ন ক্লাবগুলিকে যে অনুদান দেওয়া, এই যে এতগুলো প্রকল্প মুখ্যমন্ত্রীর, তাহলে 2026-এর নির্বাচনে আবার কি বিপুল পরিমাণ ভোটে ফিরে আসতে চলেছেন? দেখুন, ভোটে ফিরবেন কি ফিরবেন না আমি সেই স্পেকুলেশনে নেই। আমি অনেক বেশি চিন্তিত পশ্চিমবঙ্গের জনগণের চেতনা বোধ, আত্মসম্মান বোধ, আত্মগরিমা সেটা কোথায় যাচ্ছে, আমি তা নিয়ে চিন্তিত। আজকে গোটা রাজ্যটাকে উনি দেনায় ডুবিয়ে দিয়েছেন। পুরসভাগুলো তারা তাদের যে পরিমাণ বাজেটে খাতা কলমে অ্যালট করেছেন কলকাতা পুরসভা, সেই টাকা খরচা করতে পারেননি। কারণটা কি জানেন? টাকা নেই। রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এটা যারা ভাবছেন না, তারা নিজেদের অনেক বড় সর্বনাশ করছেন। উনি রাজ্যটাকে বিক্রি করে দিয়েছেন, এবং বিক্রি করে দিয়েছেন বলে আতঙ্কে ভাবছেন কিছু ভাতা টাতা দিয়ে মানুষের ক্ষোভ প্রশমন করব। এই টাকা আসবে কোত্থেকে? টাকাটা ফেরত দিতে হবে তো। যারা আজকে লক্ষ্মীশ্রী পাচ্ছেন, যারা আজকে কৃষক, অনেক শ্রী আছে, উনি বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না কেউ শ্রী প্রকল্প, সে টাকাটা তো ফেরত দিতে হবে। কে ফেরত দেবে? আমাকে আপনাকে ফেরত দিতে হবে, সুদ সহ ফেরত দিতে হবে। টাকাগুলো বাজার থেকে ধার করা হচ্ছে। এটা মারাত্মক পরিণতির দিকে পশ্চিমবঙ্গকে ঠেলে দিচ্ছেন এরা। অনেক ধন্যবাদ।